সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়ে টিম লা লা ল্যান্ড। তবে এই উচ্ছ্বাস দীর্ঘায়িত হয়নি। ঘোষকের হাতে ভুলক্রম চলে যাওয়ার ঘটে অস্কারের ইতিহাসে বিরল এই ঘটনা। শেষ পর্যন্ত জানা যায় লা লা ল্যান্ড নয়, এবারে সেরা চলচ্চিত্রের নাম মুনলাইট। Hommage vous adore. We're standing on your shoulders. I'm sorry. No. There's a mistake. Moonlight, you guys won Best Picture. Moonlight won. Come on, this is not a joke. This is not a joke. Moonlight is... এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাল্যবিবাহ নিরোধ আইন সংসদে পাস, বিশেষ প্রেক্ষাপটে ছেলে মেয়ের বিয়ের বয়স শিথিল। 28 কোম্পানির ওষুধে হাইকোর্টের নিষেধাজ্ঞা, 72 ঘন্টায় উৎপাদন বিপণন বন্ধের নির্দেশ। জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কায় টাইগার দল, ১৭তম টেস্ট স্মরণীয় করে রাখতে চায় পুরো স্কোয়াড। রাত ৯টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে বাল্য বিয়ে নিরোধ আইন পাস। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি এই সংবাদের পরের অংশে। বিশেষ বিধান রেখে সংসদে বাল্যবিবাহ নিরোধ বিল ২০১৭ পাস হয়েছে। এই বিধান অনুযায়ী বিশেষ প্রেক্ষাপটে নির্ধারিত বয়সের আগেও ছেলে মেয়েদের বিয়ের সুযোগ থাকবে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে সংসদে বিলটি পাস হয়। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সেটি পাশের প্রস্তাব উত্থাপন করেন। বিল পাশের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন কয়েকজন সদস্য। তবে তাদের প্রস্তাব সংসদে গৃহীত হয়নি। এরপর কণ্ঠভোটে বিলটি পাস হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। এই আইনে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স আগের মতোই ২১ বছর রাখা হয়েছে, আর মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাল্যবিবাহ নিরোধ বিল ২০১৭ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। ৭২ ঘন্টার মধ্যে ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, হরমোন ও ক্যান্সারের ওষুধ উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ এই আদেশ দেন। নির্দেশ বাস্তবায়ন হয়েছে কিনা জানাতে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জাতীয় সংসদের বিশেষজ্ঞ কমিটি ২৮ কোম্পানির উৎপাদিত অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদন বন্ধের সুপারিশ করে গত বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেয় সরকারকে। এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন। রিটকারী আইনজীবীর দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস জিএমপি অনুসরণ না করে নিম্নমানের অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদন বিপণন করছে ২৮টি প্রতিষ্ঠান। এতে বড় ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। ওই ২৮টি ওষুধ কোম্পানির যে সমস্ত অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন এবং সেপ্রোক্সিন গ্রুপ এবং আপনার ক্যান্সার এবং আপনার হরমোন জাতীয় ওষুধ, সেই ওষুধগুলোকে উৎপাদন এবং বিপণন এই দুটি ৭২ ঘন্টার মধ্যে বন্ধ করার জন্য বিবাদীদেরকে নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষিতে অ্যামিকো অ্যাস্টেক, বেঙ্গল টেকনো, বেনহাম, সেন্ট্রাল ডিসেন্ট, ডাক্তার টিমস, গ্লোবেক্স, গ্রিনল্যান্ড, ইনোভা, ম্যাক্স ড্রাগস, ম্যাডিমেট, মিস্টিক, ন্যাশনাল, মডার্ন ফার্মাসিউটিক্যালস সহ ২৮টি কোম্পানিকে উৎপাদন ও বিপণন বন্ধ করতে বলা হয়েছে। নির্দেশ বাস্তবায়ন হয়েছে কিনা জানিয়ে ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে স্বাস্থ্য সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ৭ জনকে। ১৯৮২ সালের ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের ১৭ ধারায় জিএমপি অনুসরণ না করে নিম্নমানের ওষুধ প্রস্তুত, মজুদ বা বিক্রির জন্য সর্বোচ্চ ৫ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকারের অনুমতি নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই কোম্পানি তাদের প্রতিবেদনে এই কোম্পানিগুলো ওষুধ বন্ধের সুপারিশ করেছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। আবারও সেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ তারা আবারও রিট আবেদন করে। আমাদের যেগুলো জনস্বাস্থ্য রিলেটেড বিষয়, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এবং এই ধরনের ওষুধ,
এই বিষয়গুলোর জন্য সবসময় আমাদের এই মানবাধিকার সংগঠনের বা আদালতের হয়ে তারপর সেটা নিশ্চিত হতে হবে, এটা কি ধরনের বিষয়? এটা অদ্ভুত একটা স্বাস্থ্য প্রতিমন্ত্রী যিনি আছেন ডক্টর জাহিদ মালিক স্বপন, তাকে আমি জানতে চাইছিলাম যে এই নির্দেশ কেন আদালত থেকে আসতে হবে, যেখানে পরিষ্কার আমাদের 1982 সালের যে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ আছে তাতে একদম পরিষ্কার আছে যে কোন ওষুধ কোম্পানি যদি জিএমপি মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যদি না করে তাহলে সেই কোম্পানির লাইসেন্স বাতিল অথবা স্থগিত হবে। যে এরকম ওষুধ উৎপাদন করবে বিক্রি করবে তার 5 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে, 1 লাখ টাকা জরিমানা হতে পারে, মানে লাইসেন্স বাতিলের পাশাপাশি। সেই ক্ষেত্রে কেন আদালতকে এই নির্দেশ দিতে হবে যে 72 ঘন্টার মধ্যে এটি করেন? তো ডক্টর জাহিদ মালিক স্বপন যেটি বললেন যে কমিটির কথা আপনি বললেন, সেই কমিটি গঠনের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আসলে প্রণোদনা ছিল, তারা এই কমিটি গঠন করতে সাহায্য করেছেন এবং অধ্যাপক ফারুকীর নেতৃত্বে যে কমিটি হয়েছে তারা সেগুলি বাছাই করার ক্ষেত্রে সাহায্য করেছেন এবং 28টি কোম্পানির মধ্যে 20টি কোম্পানি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে সিলগালা করে দিয়েছেন যে তাদের আসলে তাদের লাইসেন্স বাতিল হয়েছে 28টি কোম্পানির মধ্যে 20টি কোম্পানি, এবং বাকিগুলিও তারা করবেন বলে বলছেন। তবে আমার কাছে বিষয়টি খুব বেশি কনভিন্সিং মনে হয়নি এই কারণে যে আমি দেখতে পাচ্ছি যে কোর্টকে এটি বলতে হচ্ছে যে 72 ঘন্টার মধ্যে উৎপাদন বা বিপণন বন্ধের নির্দেশ দিতে হচ্ছে। আর তারপর এমনি খুব সাধারণ ভাবে যদি আপনি চিন্তা করেন যে ওরা যদি এরকম করে তাহলে ওদের যে শাস্তি সেটা হলো সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা অনধিক 1 লাখ টাকা, কিন্তু তারা যে বিষয়টা নিয়ে মানে যেই ধরনের অপরাধ এটা সেই তুলনায় শাস্তিটা আমার একটু কমই মনে হয়। আপনি মনে করছেন যে শাস্তিটা কম, কিন্তু আপনি জেনে আরেকটু হতাশ হতে পারেন ইচ্ছা করলে যে এই আমি ডক্টর জাহিদ মালিককে বারবার জানতে চাইছিলাম যে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার প্রসিডিংস নেওয়া হয়েছে কিনা। তিনি বলছেন যে আসলে লাইসেন্স বাতিল করা হচ্ছে, বারবারই তিনি এই কথা বলছেন, এইরকম কোনো মামলা করা হয় নাই আসলে, বা এরকম মামলার প্রসিডিংস এরকম না যে তাদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড আসলে ভোগ করতে হবে। কাউকে যদি এরকম ওষুধ যারা বানান, নিম্নমানের ওষুধ, অতি মুনাফার জন্য যারা নিম্নমানের ওষুধ বানান, তাদেরকে যদি 5 বছরের শাস্তিও দেয়া যেত বা 1 লাখ টাকা জরিমানা যদি করা হতো বা উভয় দণ্ড যদি করা হতো তাহলে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকতো এবং কেউ এরকম কোনো কিছু করার আগে আসলে। কিন্তু আসলে ওষুধের ক্ষেত্রে তো না, শুধুমাত্র মানে যে কোনো কিছুর ক্ষেত্রে খাবার দাবার থেকে শুরু করে যেগুলো সরাসরি স্বাস্থ্যের উপর বা প্রাণঘাতী সেগুলোর ব্যাপারে তো এমনি একটা নীতিমালা থাকা, এমনিতেই নীতিমালা থাকার কথা না। নীতিমালা আলাদা করে নীতিমালা কিন্তু আছে। ওষুধের ক্ষেত্রে একদম স্পষ্ট, আপনি খাদ্যে ভেজাল দিলে হয়তো আপনি অল্প কিছুদিন আপনার জেল হবে, কারাদণ্ড হবে যদি সেটি শিশু খাদ্য বা ওরকম না হয়। কিন্তু ওষুধের ক্ষেত্রে কিন্তু আপনাকে 5 বছর সশ্রম কারাদণ্ড, মানে সেটি কিন্তু আসলে অনেক শাস্তি। মানে আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন যে 5 বছর জেল খাটা কিন্তু কম শাস্তি না। চিন্তা করতে চাই না এই জায়গায় এরকম কাজ আসলে করাটাই মানে আমাদের এই জায়গাগুলো আসলে আমাদের দেশের খুবই মানে এখন ঠিকমতো দেখার সময় হয়তো অনেক আগে হয়ে গেছে। দেখার সময় অনেক আগে হয়েছে। যাই হোক, আদালত একটি নির্দেশনা দিয়েছে, আমরা দেখতে চাই যে সেই নির্দেশনাটি কতটা মানা হয়। আদালতের আরেকটি খবর আছে আমাদের কাছে, অধস্তন আদালতের বিচারকের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে সরকারকে 14 মার্চ পর্যন্ত সময় দিয়েছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার আপিল বিভাগের 8 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই সময় দেয়। এর আগে 13 ফেব্রুয়ারি বিচারকদের গেজেট প্রকাশে 2 সপ্তাহ সময় দিয়েছিল আপিল বিভাগ, কিন্তু এই সময়ের মধ্যে গেজেট হয়নি। সোমবার এটি আবারও কার্যতালিকায় এলে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। এই বিষয়ে এর আগেও কয়েক দফা সময় দিয়েছিল আপিল বিভাগ। মাজদার হোসেন মামলার রায়ের পর্যবেক্ষণে 7 নম্বর নির্দেশনায় জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের জন্য আলাদা শৃঙ্খলা বিধি প্রণয়নের কথা বলা হয়েছে, সেটি বাস্তবায়নে আপিল বিভাগ সরকারকে নির্দেশ দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের মৃত্যুকে আত্মহত্যা বিবেচনা করে প্ররোচনার দায়ে স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ দুপুরে এই রায় দেন। রায় পর্যবেক্ষণে বলা হয়েছে তদন্ত কর্মকর্তা প্রকৃত রহস্য উন্মোচনে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতকে হত্যার অভিযোগ প্রমাণ হয়নি আদালতে। সিফাতের স্বজন, রাষ্ট্রপক্ষ, তদন্ত কর্মকর্তাদের অনুসন্ধান সব জায়গায় ছিল সিফাতকে হত্যার তথ্য, কিন্তু আদালতের পর্যবেক্ষণ বলছে হত্যা নয়, আত্মহত্যা করেছেন ওয়াহিদা সিফাত। যৌতুক আদায় ও স্বামী ও শ্বশুর শাশুড়ির নির্যাতনের অভিযোগেরও সত্যতা পায়নি আদালত। বেহুশের খালাস পেয়েছেন সিফাতের শ্বশুর শাশুড়ি ও প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমান। আর আত্মহত্যার প্ররোচনার দায়ে সিফাতের স্বামী মোহাম্মদ আসিফকে 10 বছরের জেল ও 10,000 টাকা জরিমানা করেছে আদালত। তবে এ রায়ে অসন্তোষ জানিয়েছেন সিফাতের বাবা। মেয়ের মাথায় ইনজুরি আছে, উনি ওনার কোনো কেন এই ইনজুরি উনি বলেননি।
উনি সুইসাইডাল কারণ বলেছেন, কিন্তু মাথার ইনজুরি কেন হলো উনি বলেননি। অবশ্যই এটা সহজ বিষয়, আমি হাইকোর্টে যাব। আসামি পক্ষ সন্তুষ্ট হলেও রাষ্ট্রপক্ষ বলছে এই রায়ে তারা হতবাক। পূর্ণাঙ্গ জাজমেন্ট বিশ্লেষণ করলে পরে বোঝা যাবে বিজ্ঞ আদালত কিভাবে তাদেরকে মত দিলেন বা কোন কারণে খেলার। রাষ্ট্রপক্ষ প্রমাণ ব্যর্থ হয়েছে। আমি বলতে চাচ্ছি যে এই মামলায় একজন আসামিকে সাজা দেওয়া হয়েছে 10 বছরের, আর অন্য সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। আমার ডাক্তার সাহেবকেও খালাস দেওয়া হয়েছে। 2015 সালে রাজশাহীর মহিষবাথান এলাকায় মৃত্যু হয় ওয়াহিদা সিফাতের। প্রথম ময়নাতদন্তে আত্মহত্যার কথা বলা হলেও দ্বিতীয় দফায় হত্যার আলামত পাওয়ার কথা জানানো হয় প্রতিবেদনে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 14 মার্চ আদালতে হাজির হতেই হবে। ওই দিন হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা দুপুরে আদেশ দেন। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ ও 10 মামলায় অভিযোগ গঠনের বিষয়ে সোমবার শুনানির দিন ধার্য ছিল। তবে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক থাকায় খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেনি বলে জানান তার আইনজীবীরা। তাদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানি তারিখ 14 মার্চ ঠিক করেন আদালত। এদিকে 6 মার্চ উপজেলা নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সহিংসতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছে বিএনপি। নতুন কমিশনের অধীনে নির্বাচনী সহিংসতা আরো বাড়ার আশঙ্কা করছে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে এই আশঙ্কা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচনে বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীদের উপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি। সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে রিজভী বলেছেন, নির্বাচনী পরিবেশ তৈরি না হলে বিএনপি সেই নির্বাচনে যাবে না। নির্বাচনী এলাকাগুলোতে নৈরাজ্যকর ও রক্তক্ষয়ী পরিবেশ বিরাজ করছে। লাশ পড়তে শুরু করেছে। উপজেলা নির্বাচনকে ঘিরে যে সহিংসতা ও হানাহানি শুরু হয়েছে এবং এই নৈরাজ্যকর পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশনের ব্যর্থতা, দুর্বলতা ও অযোগ্যতাকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। ওসমানীনগর উপজেলার পরিষদ নির্বাচনের আগে সহিংসতা ভোটের উপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। উপজেলা পরিষদে বিকেলে আইন শৃঙ্খলা বাহিনী, প্রার্থী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময়ের সঙ্গে তিনি এই মন্তব্য করেন। সাদিপুর ইউনিয়নে গত রোববার আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আতর রহমান ও বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু সমর্থকদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হন। আমি নির্দেশ দিয়েছি, দেখে যাদেরকে নির্দেশ দেওয়া যায়, মানে আমার কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দকে, কন্টেস্টিং ক্যান্ডিডেটদেরকে আমি অনুরোধ করেছি এবং রাজনৈতিক দলের নেতাদেরকে আমি অনুরোধ করেছি যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এবার এটি বিরতি নিচ্ছি। ইউরোপের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সচিবালয়ে সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া 5টি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে আছে সামুদ্রিক মৎস্য আইন 2017, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইনও অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় যুবনীতির খসড়াতেও পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরের জন্য দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। ওখানে বাণিজ্য সুবিধা সম্প্রসারণের জন্য দ্বৈত করারোপণ পরিহার এবং রাজস্ব ফাঁকি রোধ এর জন্য 2 দেশ মিলে একটা চুক্তিপত্র তৈরি করে অনেক মানে করেসপন্ডেন্সের পরে সেটাই মন্ত্রিসভা অনুমোদন করেছে। খেলাধুলা খবরের জন্য অনুপম আপনার কাছে যাচ্ছি। শ্রীলঙ্কায় বাংলাদেশ দল রওনা দিল। বাংলাদেশ চলে গিয়েছে এতক্ষণে নিশ্চয়ই চলে যাওয়ার কথা, কারণ শ্রীলঙ্কা তো আমাদের ঘরের পাশের দেশ। তো বাংলাদেশ কিন্তু বেশ আশা প্রকাশ করছে যে শ্রীলঙ্কা এর আগে যতবার খেলা হয়েছে, জয়াবর্ধনে, জয়সুরিয়া, সাঙ্গাকারা, তারা কেউই তো এখন নেই। সেই তুলনায় আগের তুলনায় কিন্তু অনেক শ্রীলঙ্কা টিম ভালো ফর্মে আছে। লাস্ট ফর্মে আছে টি20তে, ওয়ানডে তো 2-1 ম্যাচ ভালো খেলেছে, কিন্তু বাংলাদেশ দলে খেলোয়াড়রা যদি তাদের মতো করে শুধু খেলতে পারে তাহলে আমরা হয়তো ভালো কিছু দেখতেও পারি, সেই আশাই প্রকাশ করছে তারা। কিন্তু আমার মনে হয় যে এখনই একেবারে মানে আমরা জিতবো এরকম চিন্তা ভাবনা করার কিছু নেই, কারণ আমি নিজেকেই কন্ট্রোলে রাখতে চাই। এর আগে যত উল্টো পাল্টা হয়, সেই খবরগুলো জানিয়ে দেবো। তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে।
ওয়ার্ল্ড হকির প্রস্তুতিতে এবারও ঘানাকে পরাস্ত করতে ব্যর্থ বাংলাদেশ, গণমাধ্যমকে দুষলেন কার্ড। নয়টা 29-এ ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। ১৭তম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কা গেছে টাইগাররা। ম্যানেজার খালেদ মাহমুদ মনে করেন দলে লঙ্কান কোচিং স্টাফ থাকায় সুবিধা হবে মুশফিকদের। 2 টেস্ট, 3 ওডিআই ও 2 টি20-র এই সিরিজ শুরু হবে 7 মার্চ। পিসিএল এ দারুণ পারফরমেন্স ছিল রিয়াদের। টি20 শেষে এবার সাদা পোশাকে নামতে হবে দেশের হয়ে, নিতে হবে মিডল অর্ডারে দলের দায়িত্ব। বল হাতেও তার দিকে তাকিয়ে থাকবে ভক্ত সমর্থকেরা। মাত্র একদিন আগে রিয়াদের সাথে দেশে এসেছেন সাকিব। এসে রওনা হলেন শ্রীলঙ্কার পথে। টাইগারদের লঙ্কা বোধে জ্বলে উঠতে হবে সাকিবকেও। লম্বা বিরতির পর টেস্ট খেলার জন্য ফিট মুস্তাফিজকে নিয়েও প্রত্যাশার পারদটা উঁচুতে। নিউজিল্যান্ড ভারত সফরের ভুলগুলো শুধরে এই সফরে ভালো কিছুর প্রত্যাশা খেলোয়াড়দের। সিনিয়র জুনিয়র সবাই মিলে পারফর্ম করলেই ইতিহাস গড়াও সম্ভব। আমাদের প্রিপারেশনটা ওরকমই আছে যে আমরা চিন্তা ভাবনা নিয়েছি যে রেজাল্ট করার জন্য আর কি, যে আমরা 100% চেষ্টা করবো যেন আমাদের মানে ফেভারেই থাকে, আমরা যেন ম্যাচটা জিততে পারি। ব্যাটিংয়ে আপনার টিমের যখন দরকার হয় আমি ওই রকমই খেলা ট্রাই করি, যখন রানের দরকার হয় তখন রান করার ট্রাই করি, আর যখন উইকেটে থাকার দরকার হয় থাকার ট্রাই করি। তো আমার ওটাই প্ল্যান থাকবে, যখন টিমের যেটা দরকার হবে ওটাই করব। আর বেশি ফোকাস এবার বোলিং নিয়ে, আমি বোলিংটাই খুব ভালো একটা কিছু করতে চাই। টাইগারদের কোচিং স্টাফের 3 জনই শ্রীলঙ্কান। তাদের পরামর্শ বাড়তি সুবিধা দেবে তাইজুল মেহেদীদের। তাদের যে এক্সপিরিয়েন্স তাদের তো অবশ্যই সাহায্য পাওয়ারই কথা, এবং শ্রীলঙ্কান কন্ডিশন, মাঠ, উইকেট সম্বন্ধে অনেক ভালো আইডিয়া থাকবে। চান্দিকা ডেফিনেটলি শ্রীলঙ্কা দলের জন্য খেলেছে, অবশ্যই একটা ভালো হেল্প হবে এটা ছেলেদের সবার জন্য। আমরা নিজেদের অভিজ্ঞতা খেলোয়াড়দের সাথে শেয়ার করেছি, তাদের পরামর্শ দিয়েছি, তবে মাঠে এসব তাদেরকেই প্রয়োগ করতে হবে। সিরিজের প্রথম টেস্টে 7 মার্চ মাঠে নামবে বাংলাদেশ। তার আগে 2 তারিখে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের দ্বিতীয় আসরের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে নেপালি ক্লাব মানাং মার্সিয়াংদিকে 1-0 গোলে হারায় দলটি। 83 মিনিটে একমাত্র গোলটি করেন অধিনায়ক নাফিউ আলী। স্বাগতিক হওয়ায় সেমিফাইনালে চাপে থাকবে চট্টগ্রাম আবাহনী, তবে চাপ উপভোগ করেই ফাইনালে পৌঁছাতে চায় চ্যাম্পিয়নরা। অন্যদিকে ধারাবাহিকতায় ঘরের দলকে আটকে দিতে প্রস্তুত কোরিয়ার পোশেন এফসি। শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনাল কাল সন্ধ্যা 6:30টায়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠলেও চট্টগ্রাম আবাহনীর দুর্বলতা, ঘাটতি স্পষ্ট। রক্ষণ নিয়ে নির্ভার থাকার উপায় নেই। দেশীয়রাও সামর্থ্য মতো খেলতে পারেননি। পোশেন এফসির গতিময় ফুটবলকে আটকাতে অনেকটা রক্ষণাত্মক কৌশল বেছে নিচ্ছে চট্টলার জায়ান্টরা। পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা পুঁজি করছে তারা। 3 ম্যাচে প্রত্যেকটা ম্যাচে যত ভুল আমাদের হয়েছে, সব ভুল যদি আমরা না করি মাঠে, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো কিছু হবে। এবং আমরা একটা এজ এ টিম হিসাবে যেভাবে স্টার্ট করেছি, আমি চাই যে আমাদের জন্য ফিনিশিংটা ভালোভাবে হয়। গতি আর বল দখলের লড়াইয়ে আসরে বেশ দাপট দেখিয়েছে পোশেন এফসি। সেমিতে নিজেদের এগিয়ে রেখেছে কোরিয়ার দলটি। স্বাগতিক হওয়ায় চট্টগ্রাম আবাহনী বাড়তি চাপে থাকবে বলে মনে করছে তারা। ওরা এখানে সর্বোচ্চ প্রিমিয়ার লিগে খেলে, পাশাপাশি এই টুর্নামেন্টেরও চ্যাম্পিয়ন। চাপটা তাই স্বভাবতই আমাদের উপর নয়, বরং ওদের উপরই বেশি। আমরা শুধু আমাদের ভালো খেলাটা খেলতে চাই। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ঢাকা আবাহনী ও মোহামেডান। স্বাগতিকরা সেমি থেকে ছিটকে গেলে মেগা ফাইনাল আকর্ষণ হারাবে। স্থানীয় দর্শকদের প্রত্যাশা এবারও শিরোপার জন্য লড়বে চট্টগ্রাম আবাহনী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2-র আগে প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স নিয়ে গণমাধ্যমকে দুষছেন বাংলাদেশ কোচ অলিভার কার্ডস। নেতিবাচক সংবাদই খেলায় প্রভাব ফেলেছে এমন দাবি তার। প্রথম ম্যাচে 2-0 গোলে হারের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশকে রুখে দিয়েছে ঘানা। গোলকিপারের দৃঢ়তায় শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করে লাল সবুজেরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে ঘানা। প্রথম ম্যাচে 2-0 গোলের হার লাল সবুজদের প্রস্তুতি প্রশ্নবিদ্ধ করছিল। দ্বিতীয়টায় ফেরার সুযোগ জিমিদের। এদিনও স্বাগতিকদের দেখা গেল ক্লান্ত, গতিহীন। 4 কোয়ার্টারে দুটিতেই বিবর্ণ কার্টুজের দল। তৃতীয় কোয়ার্টারে সারোয়ারের স্টিকে লিড বাংলাদেশের। রক্ষণের ব্যর্থতায় পরপরই সমতা আনে ঘানা।
পুরো ম্যাচে গোটা 5 পেনাল্টি কর্নারের একটিই কেবল কাজে লেগেছে। চয়নের পেনাল্টি কর্নারেই পিছিয়ে পড়েও মান বাঁচানো গেছে শেষ পর্যন্ত। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর আগে এমন পারফরমেন্সে আশাহত করছে। সমালোচনা হচ্ছে গণমাধ্যমে। জার্মান কোচ অলিভার কার্টোস নেতিবাচক সংবাদের বিরুদ্ধে। বাংলাদেশের পত্রিকাগুলো দল এবং খেলোয়াড়দের মানসিকতা নষ্ট করে দিচ্ছে। আমাদের জন্য এটা ইতিবাচক নয়। খেলোয়াড়রা দ্বিধায় আছে। প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে আমরা প্রমাণ করতে পেরেছি। এটা আমাদের জন্য ভালো পদক্ষেপ। ইউরোপীয় স্টাইলে খেলিয়ে খুব একটা সফলতা আসেনি। বড় টুর্নামেন্টের আগে কতটা প্রস্তুত আছে দল? এটা প্রস্তুতি ম্যাচ, মানে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচ হলো টেস্টিং। আমরা কিছু পরীক্ষা করছি। প্লেয়ার, টেকনিক, অনেক কিছু পরীক্ষা চলছে। ভালো ফলাফলের চেষ্টা করা হচ্ছে। ঘানার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ 1 মার্চ। ঘরের মাটিতে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 শুরু এর 2 দিন পর। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছে। আপনাকে ধন্যবাদ। তবে আরো কিছু খবরের আগে একটি বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে দিচ্ছি দেশীয় অর্থায়ন বাড়িয়ে সংশোধিত এডিপি পাশকাল প্রকল্প সহায়তা কমছে 7,000 কোটি টাকা। রাত 9:43 আমরা ফিরলাম। চলতি অর্থ বছরে মূল এডিপির বিদেশি অর্থায়ন কমেছে 7,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে 5,000 কোটি টাকা বাড়িয়ে তৈরি হচ্ছে সংশোধিত এডিপি। জাতীয় অর্থনৈতিক পরিষদে কাল সংশোধিত এডিপি পাশ হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থ বছরের শুরুতেই ঘটে হোলি আর্টিজান রেস্টুরেন্টে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এতে 17 বিদেশি সহ নিহত হন 22 জন। এর পরপরই শোলাকিয়ায় ঈদের জামাতে ঘটে সন্ত্রাসী হামলা। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় বাংলাদেশ ত্যাগ করেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত বিদেশিরা। পরিকল্পনা মন্ত্রীর দাবি, বিদেশিরা চলে যাওয়ায় ব্যাহত হয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। এতে কমে যায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিদেশি অর্থায়ন। বিদেশিদের সংখ্যা, জনবল যে পরিমাণ থাকার কথা ছিল সেই পরিমাণ জনবল আমরা পাইনি। না পাওয়ার কারণে আমাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্স যে প্রজেক্টে ছিল সেখানেই বাধাগ্রস্ত হয়েছে, এগুলো ইউটিলাইজেশনে। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, অর্থ বছরের প্রথম 7 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 33 ভাগ, আর বিদেশি অর্থ ব্যয় হয়েছে মাত্র 27 ভাগ। তবে এই সময়ে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি এসেছে প্রায় 1,20,000 কোটি টাকা। সব মিলিয়ে বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি প্রায় 3 লাখ কোটি টাকা। যতই দিন যাচ্ছে ততই আমাদের কমিটমেন্টের পরিমাণ আমরা বেশি পাচ্ছি। মানে এভরিবডি ইজ কমিটিং ফান্ডস টু বাংলাদেশ। তো এটা তো ভালো লক্ষণ, কারণ আমাদের এখানে বিনিয়োগ করলে তারা জানে যে আমরা বিনিয়োগটি যথাসময়ে আমরা ফেরত দিতে পারবো। চলতি অর্থ বছরে উন্নয়ন বাজেটের আকার ছিল 1,23,000 কোটি টাকা। এতে বৈদেশিক অর্থায়ন ধরা হয় 40,000 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাল্যবিয়ে নিরোধ আইন পাশ, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। জাহাঙ্গীর বলছেন এই আইন পাশ হওয়ায় সবাইকে কুফল সম্পর্কে বোঝানো যাবে। জেনি বলছেন বিভিন্ন জেলার চেয়ারম্যান ও মেম্বাররা বাল্যবিয়ের জন্য দায়ী, তারা ভুল জন্ম সনদ তৈরি করে দেয়। মিলন বলছেন বাল্যবিয়ে নিরোধ আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। আরিফ বলছেন বাল্যবিয়ে নিরোধ আইন বিশেষ প্রেক্ষাপট কি এবং কত কম বয়সে বিয়ে করা যাবে? তাহসান বলছেন ঢাকার বাইরের অঞ্চলে এসব আইন মানা হয় না বলেই বাল্য বিয়ের হার বেশি। আবেদন বলছেন বাল্য বিয়ে বন্ধ করা হোক। মিলন বলছেন নতুন নতুন আইন তৈরি হলেও প্রয়োগ শূন্যের কোঠায়। ইমু বলছেন এশিয়ার মধ্যে আমাদের দেশে বাল্য বিয়ের হার বেশি। আকবর বলছেন এর ফলে জনসংখ্যা ও শিশু নির্যাতনের হার কমবে। রোকেয়া বলছেন সবার আগে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। আরিফ জানতে চেয়েছেন যে বাল্য বিশেষ প্রেক্ষাপটটা কি, যেখানে আগে বিয়ে দেওয়া যাবে এবং কত আগে বিয়ে দেওয়া যাবে? সেটা আসলে খুবই আপনি নিশ্চয়ই জানেন যে মানে খুবই বিশেষই একটি প্রেক্ষাপট। কোনো কারণে যদি বাবা মা যদি চায়, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, বাবা মা এরকম চাওয়ার ক্ষেত্রেও ইয়ে আছে যে যদি কোনো কারণে কেউ গর্ভবতী হয়ে পড়েন, কোনো শিশু বা কিশোরী যদি গর্ভবতী হয়ে পড়েন, তারপরে সেটি হচ্ছে ইএনও ওর অনুমতি সাপেক্ষে বাবা মা চাইলে তাদের বিয়ে দেওয়া যাবে। এবং সেই বিশেষ প্রেক্ষাপটটি আসলে নানা বিবেচনা বিশেষ হিসেবে বিবেচনা করা হবে। কারণ হচ্ছে যে বাবা মা সত্যিই চাইছেন কিনা, তারা ইচ্ছে করে দিতে চাইছেন কিনা, এগুলি নানা ধরনের বিষয় তার মধ্যে থাকবে। সুতরাং আমরা ধরে নিতে পারি বিশেষ বিবাহের বিধানটি থাকলেও আসলে বিয়ের বয়স 18ই থাকছে এবং ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স
21ই থাকছে। সেটি থাকছে বলেই আমার কাছে মনে হয়। আমরা দর্শকদের ধন্যবাদ দিতে চাই। দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। অস্কারের 89তম আসরে লা লা ল্যান্ডকে হারিয়ে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে মুনলাইট। অন্যদিকে সেরা পরিচালক পুরস্কার গেছে চ্যাজেলের হাতেই। মোট 6টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে সারা জাগানো এই মিউজিক্যাল ড্রামা। সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। ম্যানচেস্টার বাই দ্য সি চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন ক্যাসি অ্যাফ্লেক। And the Academy Award for Best Picture. La La Land. সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়ে টিম লা লা ল্যান্ড। বছর জুড়ে ড্যামিয়েন চ্যাজেলের এই চলচ্চিত্রের আধিপত্য ততক্ষণে মেনে নিয়েছেন সবাই। তবে অস্কারের 89তম আসরের পর্দা নামার ঠিক আগের মুহূর্তে অপেক্ষা করছিল চমক। Moonlight, you guys won Best Picture. অস্কারের অ্যাকাউন্টেন্সি ফার্মের 2 প্রতিনিধি জানান ভুল খাম চলে গিয়েছিল ঘোষকের হাতে। লা লা ল্যান্ড নয়, এবারের অস্কারের সেরা চলচ্চিত্র ব্যারি জেনকিন্সের মুনলাইট। Moonlight, Best Picture. এর আগ পর্যন্ত পূর্ণ আধিপত্য ছিল লা লা ল্যান্ডের। সেরা পরিচালক, অভিনেত্রী, প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি সহ পুরস্কার জিতেছে 6টি বিভাগে। And the Oscar goes to Damien Chazelle. ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন যথারীতি ড্যামিয়েন চেজেল। And the Oscar goes to Emma Stone, La La Land. ছবিতে অনবদ্য অভিনয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এমা স্টোনের হাতে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার বাই দ্য সির ক্যাসি অ্যাফ্লেক। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে এবারের আয়োজন শুরু হয় জাস্টিন টিম্বারলেকের গান দিয়ে। And the Oscar goes to Mahershala Ali. এরপরই দিনের প্রথম পুরস্কার ঘোষণা, তাও পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার। মুনলাইটে অনবদ্য অভিনয়ে পুরস্কারটি জিতে নেন মাহেরশালা আলী। বিদেশি ভাষায় সেরা চলচ্চিত্র ইরানের আসগর ফারহাদি পরিচালিত দ্য সেলসম্যান। শর্ট ডকুমেন্টারির পুরস্কার গেছে সিরিয়া যুদ্ধ নিয়ে নির্মিত দ্য হোয়াইট হেলমেটসের হাতে। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজন।